আসসালামু আলাইকুম। হারুন এডুকেশন ওয়ার্ল্ড চ্যানেলের সবাইকে শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি একাদশ ও দ্বাদশ শ্রেণীর এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অধ্যায় 2 এর আজকের বিষয় ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং কি? ধরা যাক তোমাদের ঘরে 20 জনের খাবার রান্না করার মতো হাঁড়ি পাতিল এবং খাওয়ার জন্য থালা বাসন এবং বসার জন্য চেয়ার টেবিল রয়েছে। তোমাদের বাসায় 150 জন মেহমান আসবে, এই জন্য তোমরা কি বাকি 130 জনের জন্য হাঁড়ি পাতিল, 130টি থালা এবং 130টি চেয়ার কিনবে? এতগুলো জিনিস কেনার জন্য অনেক টাকা প্রয়োজন, এছাড়া এগুলো রাখার জন্য অনেক জায়গা প্রয়োজন। এক্ষেত্রে অত টাকা খরচ না করে নিকটস্থ কোনো ডেকোরেটরের থেকে এইসব জিনিস যত সময়ের জন্য দরকার তত সময়ের জন্য ভাড়ায় আনা হয়। এতে করে নিজের প্রয়োজনও মিটে এবং অনেক টাকা খরচও বেঁচে যায়। ঠিক তদ্রূপ প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট ফি এর বিনিময়ে ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবহার করা যায়। এই পদ্ধতিকে ক্লাউড কম্পিউটিং বলা হয়। ক্লাউড শব্দটি রূপক অর্থে ব্যবহৃত হয়। ইন্টারনেট নির্ভর কম্পিউটিং হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং এমন একটি কম্পিউটিং প্রযুক্তি যা ইন্টারনেট ও কেন্দ্রীয় রিমোট সার্ভার ব্যবহারের মাধ্যমে ডেটা ও অ্যাপ্লিকেশন সমূহ নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ করতে সক্ষম। এতে ওয়েবে সব ধরনের কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। এক্ষেত্রে প্রতিটি ব্যবহারকারীকে ক্লায়েন্ট হিসাবে বিবেচনা করা যেতে পারে। ধরা যাক একটি কোম্পানির 6টি সার্ভার দরকার। এগুলো ক্রয় করে সেট আপ করা এবং মেনটেনেন্স করতে অনেক খরচ হবে। সবসময় এগুলো ব্যবহার না হলেও খরচ কমানো যাবে না, কিন্তু কোম্পানিটি যদি ক্লাউড কম্পিউটিং সুবিধা নেয়, amazon.com এর ক্লাউডে মেশিন ভাড়া নেয়, তাহলে ঘন্টা হিসাবে বিল দিতে হলে খরচ অনেক কম হবে। যতক্ষণ ব্যবহার করা হবে ততক্ষণের বিল দিতে হবে। পাওয়ারফুল মেশিন চালানোর জন্য অতিরিক্ত বিদ্যুৎ খরচ বা মেশিন রুম ঠান্ডা রাখার দরকার নেই। লো কনফিগারেশন কিছু মেশিন রাখলেই হবে, আর থাকতে হবে দ্রুত গতির ইন্টারনেট। অফিসের এই লো পাওয়ার কম্পিউটারগুলো দিয়ে ক্লাউডের ভার্চুয়াল মেশিনগুলোকে অ্যাক্সেস করতে পারবে। যেহেতু মেশিনগুলো আমাজনের সার্ভারে, তাই সেগুলোর মেনটেনেন্সের ঝামেলা নেই, খরচও নেই। হার্ড ডিস্ক সহ বিভিন্ন ধরনের ফিজিক্যাল মেমোরি ডিভাইসের ডেটা আগুনে পুড়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া প্রভৃতি ক্ষতি থেকে সুরক্ষিত রাখতে ক্লাউড কম্পিউটিং একটি কার্যকর পদ্ধতি। ক্লাউড কোনো নির্দিষ্ট প্রযুক্তি নয়, বরং এটা একটা ব্যবসায়িক মডেল। অর্থাৎ ক্লাউড কম্পিউটিং এ বেশ কিছু নতুন পুরানো প্রযুক্তিকে বিশেষভাবে বাজারজাত করা হয় বা ক্রেতার কাছে পৌঁছে দেওয়া হয়। যেই সব ক্রেতার অল্প সময়ের জন্য কম্পিউটার দরকার বা তথ্য রাখার জায়গা দরকার, কিন্তু অল্প সময়ের জন্য কম্পিউটার কেনার পেছনে অজস্র টাকা খরচের ইচ্ছে নেই, তারা ক্লাউডের মাধ্যমে ক্লাউড সেবাদাতার কাছ থেকে কম্পিউটার বা স্টোরেজ স্পেস ভাড়া নেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং অনুসারে ক্লাউড কম্পিউটিং এর সংজ্ঞা নিম্নরূপ: ক্লাউড কম্পিউটিং হলো ক্রেতার তথ্য ও বিভিন্ন অ্যাপ্লিকেশনকে কোনো সেবাদাতার সিস্টেমে আউটসোর্স করার এমন একটি মডেল যাতে 3টি বৈশিষ্ট্য থাকবে। 1, যত চাহিদা তত সার্ভিস। 2, যখন চাহিদা তখন সার্ভিস। 3, যখন ব্যবহার তখন মূল্য শোধ। 1, যত চাহিদা তত সার্ভিস, ক্রেতা যত চাইবে সেবাদাতা ততই অধিক পরিমাণে সেবা দিতে পারবে। 2, যখন চাহিদা তখন সার্ভিস, ক্রেতা যখন চাইবে তখনই সেবা দিতে পারবে। ক্রেতা তার ইচ্ছায় যখন খুশি তার চাহিদা বাড়াতে কমাতে পারবে। 3, যখন ব্যবহার তখন মূল্য শোধ, ক্রেতাকে আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হবে না। ক্রেতা যা ব্যবহার করবে তার জন্যই কেবল পয়সা দিতে হবে। তাহলে এক বাক্যে বলা যায়, কম্পিউটার ও ডেটা স্টোরেজ সহজে ক্রেতার সুবিধা মতো, চাহিদা মাত্র এবং ব্যবহার অনুযায়ী ভাড়া দেওয়ার সিস্টেমই হলো ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে ক্রেতারা সাধারণত ইন্টারনেটের মাধ্যমে ক্লাউড সার্ভিস প্রোভাইডারের ক্লাউডের সাথে যুক্ত হন। নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকার সময়ে ক্রেতা ও সার্ভারের মধ্যে ইন্টারনেটের অংশটিকে অনেক আগে থেকেই
মেঘের ছবি দিয়ে বোঝানো হতো। সেই থেকেই ক্লাউড কম্পিউটিং কথাটি এসেছে। ক্লাউড কম্পিউটিং এর ইতিহাস। ক্লাউড কম্পিউটিং এর ইতিহাস 1960 সালে জন ম্যাককার্থি ক্লাউড কম্পিউটিং সম্পর্কে মতামত দেন এইভাবে: কম্পিউটেশন একদিন সংগঠিত হবে পাবলিক ইউটিলিটি হিসাবে। তবে প্রকৃতপক্ষে এই ধারণা ভিত্তি লাভ করেছে 1990 সালের দিকে। 90-এর দশকের শেষে বড় বড় কোম্পানি ইন্টারনেট ব্যবসায়ের আশায় বিশাল বিনিয়োগ করে ডেটা সেন্টার আর নেটওয়ার্কে। 2000 সাল নাগাদ হঠাৎ করে পুরো ব্যবসাটাই ধসে যায়। ফলে অনেকে দেউলিয়া হয়ে পড়ে। তাদের ডেটা সেন্টারে মাত্র 5% মতো ব্যবহৃত হচ্ছিল এবং বাকিটা সময় সিস্টেম অলস হয়ে বসে থাকতো। ইন্টারনেটের মাধ্যমে ঘন্টা হিসাবে ভাড়া দিয়ে অলস বসে থাকা কম্পিউটার গুলোকে কাজে লাগানোর বুদ্ধি থেকেই শুরু হয় ক্লাউড কম্পিউটিং যুগের। 2005 সাল থেকে Amazon.com ইলাস্টিক কম্পিউট ক্লাউড বা EC2 শুরু করে। এরপর আর পেছনে তাকাতে হয়নি ক্লাউড কম্পিউটিংকে। IBM, মাইক্রোসফট, গুগল থেকে শুরু করে প্রচুর কোম্পানি এখন ক্লাউড কম্পিউটিং ব্যবসার সাথে জড়িত। ক্লাউডের প্রকারভেদ। ক্লাউডের ব্যবহারকারী কারা তার উপরে ভিত্তি করে ক্লাউড কম্পিউটিং পদ্ধতিকে 3 ভাগে ভাগ করা যায়। নিচে এগুলোর বর্ণনা দেয়া হলো। পাবলিক ক্লাউড। পাবলিক ক্লাউড হলো এমন ক্লাউড যা সাধারণত জনগণের জন্য উন্মুক্ত। যে টাকা দেবে সেই সার্ভিস পাবে, এমন ক্লাউডকে বলা হয় পাবলিক ক্লাউড। যেমন আমাজনের EC2। এই সব ক্লাউডের সুবিধা হলো যে কেউ এর সেবা নিতে পারে, আর অসুবিধাটা হলো এই একই জায়গায় একাধিক ক্লায়েন্টের আনাগোনার ফলে নিরাপত্তার সমস্যা হতে পারে। মাইক্রোসফট, গুগল প্রভৃতি পাবলিক ক্লাউডের অবকাঠামো স্থাপন ও পরিচালনা করার মাধ্যমে বিভিন্ন ধরনের সার্ভিস প্রদান করে থাকে। 2, প্রাইভেট ক্লাউড। প্রাইভেট ক্লাউডকে ক্লাউড বলা চলে কিনা এই নিয়ে মতভেদ আছে। এই রকম ক্লাউড হলো কোনো বড় সংস্থার নিজের নানা সার্ভিস চালাবার জন্য নিজের ডেটা সেন্টারকেই ক্লাউড মডেলে ব্যবহার করা। সমস্যা হলো এতে করে কিছু খরচ অনেক হচ্ছে, কিছু খরচ এতে করে কিন্তু খরচ অনেক হচ্ছে। নিজস্ব ডেটা সেন্টার বসাতে হচ্ছে, ম্যানেজ করার জন্য লোক রাখা হচ্ছে। তবে বড় সংস্থার ক্ষেত্রে সুবিধাও আছে। কোনো বড় কোম্পানিতে 10টি ডিপার্টমেন্ট থাকলে 10টি ডেটা সেন্টার না বসিয়ে একটিকেই ক্লাউড মডেলে ভাগাভাগি করে ব্যবহার করা যাচ্ছে। ধরা যাক বাংলাদেশ সরকার তার নানা মন্ত্রণালয়ের কম্পিউটার ব্যবহারের খরচ কমাতে চায়, সেক্ষেত্রে একটা সরকারি প্রাইভেট ক্লাউড ভালো সমাধান হতে পারে। হাইব্রিড ক্লাউড। হাইব্রিড ক্লাউড হলো পাবলিক আর প্রাইভেটের সংমিশ্রণ। এখানে প্রাইভেট ক্লাউড দিয়ে প্রাথমিক চাহিদা মেটানো হয়, আর প্রাইভেট ক্লাউডের ধারণ ক্ষমতা অতিক্রান্ত হয়ে গেলে পাবলিক ক্লাউডের সাহায্য নেওয়া হয়। পাবলিক ক্লাউডের চেয়ে হাইব্রিড ক্লাউডের খরচ বেশি, কারণ স্থানীয় স্থাপনা তো বানাতেই হচ্ছে এখানে। তবে স্থানীয়ভাবে কাজ করিয়ে নেওয়ার সুবিধাগুলো থাকছে, তার সাথে অতিরিক্ত চাহিদা মেটানোরও একটা ব্যবস্থা এখানে থাকছে পাবলিক ক্লাউডে পাঠানোর মাধ্যমে। ক্লাউডের মডেল: 1, অবকাঠামোগত সেবা। 2, প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা। 3, সফটওয়্যার সেবা। 1, অবকাঠামোগত সেবা। অবকাঠামো ভাড়া দেওয়ার সার্ভিস, যেমন আমাজন ইলাস্টিক কম্পিউট ক্লাউড এর উদাহরণ। EC2 তে ডেটা সেন্টারের প্রতি সার্ভারে 1 থেকে 8টি ভার্চুয়াল মেশিন চলে। ক্লায়েন্টরা এগুলো ভাড়া দেন। ভার্চুয়াল মেশিনে নিজের ইচ্ছে মতো অপারেটিং সিস্টেম বসানো চলে। এতে সুবিধা হলো সবকিছু ইউজার নিজে নিয়ন্ত্রণ করতে পারেন, আর অসুবিধা হলো সবকিছুর ব্যবস্থা ইউজারকে নিজেই করতে হয়। 2, প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা। এখানে সরাসরি ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে ভাড়া দেওয়া হয় প্ল্যাটফর্ম, যার উপরে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন ইউজারেরা, যেমন গুগলের অ্যাপ ইঞ্জিন উদাহরণ। এই সার্ভিস ব্যবহার করে গুগল তাদের API ব্যবহার করতে দেবে, সেটার সুবিধা অ্যাপ্লিকেশন বানাতে পারবে।
এই অ্যাপ্লিকেশন চলবে গুগলের ক্লাউডে। এছাড়া মাইক্রোসফটের আজুরি ও এর অপর একটি উদাহরণ হতে পারে। 3, সফটওয়্যার সেবা। সফটওয়্যার আজ এই সার্ভিস হলো ক্লাউড ভিত্তিক এমন একটা সেবা যেখানে ইউজাররা ক্লাউডের উপরে চলছে এমন মেইড সফটওয়্যার ব্যবহার করতে পারবে। যেমন গুগল ডক দিয়ে মাইক্রোসফট অফিসে প্রায় সব ডকুমেন্ট, স্প্রেডশিট, প্রেজেন্টেশন করা যায়।